আজকে আমরা শুনব রক্তজ্যোৎস্না হাওরের অন্ধকার। মেঘলা আকাশ, শীতের কাঁদা কাঁদা বাতাস, বিস্তীর্ণ হাওর পাড়ি দেওয়া লোকজন খুব ভোরে নৌকা নিয়ে বেরোতো, আর ঠিক সন্ধ্যা নামতেই সব ঘাট ফাঁকা হয়ে যেত। গ্রামের লোকেরা বলতো, রাত নামলে হাওর মানুষের থাকে না, তখন অন্যদের। রূপক তখন ক্লাস 11-এ পড়ে। মায়ের উপরে ছিল সংসারের পুরো চাপ। বাবা মারা গেছে বহু আগেই। রূপকের স্বভাব ছিল চুপচাপ, ভেবেচিন্তে থাকা, তবুও ভিতরটা যেন অদ্ভুতভাবে ভারী, যেন কোনো অদেখা হাত তাকে কোথাও টেনে নিয়ে যেতে চায়। এই সব সে কারো কাছে বলেনি। ওদের গ্রামের পেছনেই ছিল কাটাখাল হাওর। বয়স যত নয়, ভয় তত বেশি। কুয়াশা পানির মাঝে ডুবে থাকা নলখাগড়া, দূরে কোথাও ফিসফিসানি, সব মিলিয়ে জায়গাটা খুব ভয়ঙ্কর। এক রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল, বাড়ি ঘুটঘুটে অন্ধকার। মায়ের কাশি বাড়ছিল, আর ওষুধ আনতে রূপককে বাধ্য হয়ে বেরোতে হলো। গ্রামের দোকান বন্ধ, কিন্তু পাশের গ্রাম হাফ কিলোমিটার দূরে। রূপক টর্চ হাতে হাঁটছিল। হঠাৎ পেছন থেকে কেউ যেন নাম ধরে ডাকলো, রূপক। কণ্ঠটা মানুষের মতো, আবার যেন পানির নিচ থেকে উঠে আসছে। রূপক থমকে দাঁড়ালো, বুক ধড়ফড় করছে। চারিদিকে কেউ নেই, আবার ডাক, রূপক। এই দ্বিতীয় ডাকটায় একটা শীতল শোষ শব্দ ছিল। মাথার চুল খাড়া হয়ে গেল। রূপক দৌড়ে দোকানের দিকে চলে গেল। ওষুধ কিনে ফেরার সময় আবার সেই ডাক, কিন্তু এবার ভিন্ন শব্দ যোগ হলো। জলে পা টুপটুপ করে পড়ার শব্দ। কেউ যেন খুব কাছে হাঁটছে, কিন্তু দেখা যাচ্ছে না। সেই রাতেই প্রথম অনুভব করলো কেউ তাকে অনুসরণ করছে। কেউ মানুষ নয়, কেউ অন্ধকারে মিশে থাকা অন্য কিছু। পরের দিন রূপক স্কুল গেলেও মন পড়াই ছিল না। বন্ধু আরিয়ান তাকে জিজ্ঞাসা করলো, তোর মুখ কেন এত ফ্যাকাশে হয়েছে রে? রূপক একটু দ্বিধা করে গত রাতের ঘটনা বলল। আরিয়ান হেসে বলল, সবই তোর কল্পনা। অন্ধকার দেখলে তুই ভয় পাস তাই। কিন্তু রূপকের মনে হলো বিষয়টা শুধু ভয় নয়, এর গভীরে কিছু আছে। স্কুল ছুটির পর গ্রামের সাধারণ লাইব্রেরিতে গেল সে। সেখানে এক বৃদ্ধ লাইব্রেরিয়ান মধুসূদন দা গ্রাম, হাওর, ভূতের গল্প সবই জানতেন। রূপক জিজ্ঞাসা করলো, কাকু, কাটাখাল হাওর নিয়ে কি কোনো সত্য ঘটনা আছে? মধুসূদনের মুখের রং বদলে গেল। ও জায়গা, ওটা অভিশপ্ত। বহু বছর আগে ওখানে এক মেয়ে, এক ভয়ঙ্কর ঘটনা। তারপর হঠাৎ থেমে গেলেন। না না, এসব তুই না জানলেই ভালো। কিন্তু রূপক অনুভব করলো বৃদ্ধের চোখে আতঙ্ক আছে। হাওর নিয়ে কিছু একটা লুকানো আছে যা গ্রামবাসী বলতে চায় না। সেদিন সন্ধ্যায় রূপক বাড়ি ফেরার সময় দূরের কুয়াশার মধ্যে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল। লম্বা চুল, সাদা শাড়ি নয়, বরং ভেজা আকাশি নীল জামা। তার চোখ দুটো অস্বাভাবিক কালো, ঠান্ডা। রূপক দেখার সাথে সাথেই মেয়েটা হাওয়ার মতো অদৃশ্য হয়ে গেল। রূপক লাফিয়ে উঠে টর্চ জ্বালালো। কেউ নেই, কিন্তু গায়ের ঘাম ঠান্ডা হয়ে বরফ। রাতে স্বপ্নে দেখলো মেয়েটি চুপচাপ দাঁড়িয়ে আছে কাদামাটির মধ্যে, তার মুখে অপার দুঃখ। মেয়েটি বলল, তুমি আমাকে সাহায্য করবে, আমাকে কেউ হত্যা করেছে। রূপক ঠান্ডা ঘামে ভিজে জেগে উঠল। পরের দিন রূপক আবার মধুসূদনের কাছে গেল। এইবার বৃদ্ধ লোকটি একটু নরম হলেন। তিনি একটি পুরনো লালচে ডায়েরি বের করলেন। পাতাগুলো কাদায় ভেজা, দাগে ভর্তি, যেন কোথাও জল থেকে তুলে আনা হয়েছে। ডায়েরির প্রথম পাতায় লেখা সোহাগী, বয়স 17, কাটাখাল হাওর। রূপকের বুক ধড়ফড় করতে লাগলো। ডায়েরি পড়তে পড়তে সে জানতে পারল সোহাগী খুব দরিদ্র পরিবারের মেয়ে। গ্রামের এক ধনী লোক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে খারাপ ব্যবহার করে। মেয়েটি অপমানে, লজ্জায় ভেঙে পড়ে। সেদিন রাতে ঝড়ের মধ্যে সে হাওরে চলে যায়। পরের দিন তাকে মৃত পাওয়া যায়, কিন্তু মৃত্যুর ধরন আত্মাহত্যা নয়, বরং গলা চেপে হত্যা। মধুসূদন দত্ত বলেন, পুলিশ কিছুই করেনি। গ্রামের প্রভাবশালী লোকেরা সব চাপা দিয়ে দেয়। রূপক ফিসফিস করে বলল, তাহলে রাতে যাকে দেখেছিলাম সে কি সোহাগী? বৃদ্ধ তাকালেন। হ্যাঁ,
তার আত্মা ন্যায় চায়, কিন্তু সে কাউকে ক্ষতি করেনি যতদিন না কেউ তার হত্যার সত্যি জানে। রূপকের শরীর ঠান্ডা হয়ে গেল। রূপক স্থির করল সোহাগীর হত্যার রহস্য সে বের করবে। গ্রামে কথাবার্তা, চাপা রটনা, সন্দেহ সব মিলিয়ে এক নাম বরাবর উঠে এলো, রহিম মোল্লা। গ্রামের ধনী প্রভাবশালী ব্যক্তি, তার নামে ভয় হয় সবার, কেউ মুখ খোলে না। রূপক যখন বাড়ি ফিরছিল হঠাৎ মাথার উপর কেমন যেন শীতল ছায়া পড়ল। চোখ তুলে দেখে সোহাগী দাঁড়িয়ে আছে। রূপক ভয় পেলেও এইবার পালালো না। মেয়েটি ফিসফিস করে বলল, তুমি সত্যিটা জানবে, কিন্তু সাবধান, ওরা তোমাকে বাঁচতে দেবে না। তারপর হাওয়ার মতো সে মিলিয়ে গেল। রূপকের মনে একটা অদ্ভুত সাহস জন্মালো। কেন যেন তার মনে হচ্ছিল সোহাগী তাকে রক্ষা করছে। সেই রাতে গ্রামে চাঁদ উঠেছিল লালচে আলো নিয়ে। মানুষ বলে হাওরে রক্তজোৎস্না উঠলে আত্মারা নড়ে ওঠে। রূপক বাড়ির বাইরে বের হওয়ার আগে দেখল মা গভীর ঘুমে। মেয়েটি হয়তো চাইছিল রূপক আজই হাওরে যাক। রূপক টর্চ হাতে কাটাখালের দিকে হাঁটতে লাগলো। দূরে অস্বাভাবিক কাকের ডাক, জলের উপর কুয়াশা এমনভাবে নেমে আসছে যেন কারো নিঃশ্বাস। যত এগোয় জলের শব্দ বাড়ে। হঠাৎ কাদামাটির মধ্যে মানুষের পায়ের ছাপ, কিন্তু পিছু ফিরে গেলে ছাপ নেই, যেন কেউ অদৃশ্য হয়ে হাঁটছে। হাওরে পৌঁছে রূপক দেখল একজন মানুষ দাঁড়িয়ে আছে, গা ঢাকা কালো চাদর, হাতে কিছু একটা ভারী বস্তু। চাদরওয়ালা লোকটা দৌড়ে এগিয়ে এলো। রূপক ভয় পেয়ে লুকালো নলখাগড়ার আড়ালে। লোকটি নিজের ফোন বের করে কারোর সাথে কঠিন গলায় কথা বলছে। ও ছেলে খুব খাটাচ্ছে, দরকার হলে ওর কাজ শেষ করে দিতে হবে, বুঝলে? ও যদি সোহাগীর ব্যাপারে জেনে যায় তাহলে সব শেষ। রূপকের বুক কেঁপে উঠল। সেই লোকটাই সোহাগীকে মেরেছিল, এবং এখন রূপককেও মারতে তার দ্বিধা হচ্ছে না। লোকটি হাওরের পানিতে কিছু একটা ঢাললো, যেন ভারী বস্তু ফেলে দিল। রূপক দেখল একটি মেয়ের সোনার হার। এটাই সোহাগীর প্রমাণ। রূপক দাঁত চেপে মোবাইলে ভিডিও রেকর্ড করতে শুরু করলো। হঠাৎ পাশ থেকে মাটির নিচ থেকে উঠে আসা শীতল হাত তার কাঁধ ছুঁলো। রূপক ঘুরে তাকাতেই দেখল সোহাগী ঠিক তার পেছনে দাঁড়িয়ে, চোখে জ্বলে উঠেছে গভীর যন্ত্রণা। সে বলল, প্রমাণটা তুলে নাও, আজই সব শেষ করবে। রূপক পানিতে নেমে গেল। হাড়টা সে তুলতেই বহুদূরের ঢেউ যেন গর্জে উঠল। হঠাৎ পেছন থেকে ভয়ানক চিৎকার। লোকটি রূপককে দেখে ফেলেছে। এই, তুই এখানে কি করছিস? সে হাতে থাকা লোহার রড তুলে তেড়ে এলো। এ যেন মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো। ঠিক তখনই জলের ভেতর থেকে প্রচণ্ড ঝড়ের মতো ঘূর্ণি উঠল। নলখাগড়া দুলে উঠেছে, হাওরের জল উথাল পাথাল। সোহাগী রূপকের সামনে দাঁড়িয়ে গেল, তার চোখে ভীষণ দক্ষ আর প্রতিরোধ ক্রোধ। তার চারপাশে ঠান্ডা কুয়াশা ঘুরতে থাকলো। লোকটি চিৎকার করে উঠল, পিছিয়ে যা, আমি দোষ করিনি। কিন্তু সোহাগীর আত্মা স্থির নয়। সে ধীরে ধীরে লোকটার দিকে এগিয়ে গেল। লোকটা পিছুতে থাকলো। পিছুতে পিছুতে জলে পড়ে গেল। তারপর অদৃশ্য শক্তি তাকে পানির নিচে টেনে নিয়ে গেল। লোকটার গলা থেকে ভেসে আসা শেষ শব্দ, বাঁচাও বাঁচাও। তারপর সব নিস্তব্ধ। হাওর হঠাৎ শান্ত হয়ে গেল, জল স্বচ্ছ। সোহাগী রূপকের দিকে তাকালো, তার চোখের জল যেন একটি দীর্ঘ নিঃশ্বাস বের হলো। ধন্যবাদ, তুমি আমাকে মুক্ত করলে। তার শরীর আলো হয়ে জ্বলে উঠল। চাঁদের লাল রং মিলিয়ে গেল, কুয়াশা পাতলা হয়ে বাতাসে মিলিয়ে গেল। রূপক তাকিয়ে রইল। মেয়েটি ধীরে ধীরে আকাশের দিকে উঠে গেল, যেন যন্ত্রণা থেকে মুক্ত হয়ে অন্য জগতে ফিরে যাচ্ছে। তার ভয়, ব্যথা সব কিছু রূপকের চোখে অনুভূত হলো। সোহাগীর শেষ কথা, কখনো সত্যর পথ ছাড়বে না, অন্ধকার যতই বড় হোক। আর সোহাগী মিলিয়ে গেল। পরের দিন সকালে গ্রামের মানুষ শুনল রহিম মোল্লার লাশ পাওয়া গেছে হাওরের ধারে। পুলিশ তদন্ত করে রূপকের রেকর্ড করা ভিডিও দেখতে পেল এবং সব পরিষ্কার হয়ে গেল। গ্রামবাসী বুঝল বহু বছর লুকোনো সত্যের বিচার হয়েছে। রূপক মায়ের পাশে বসে চুপ করে রইল। তার মনে শান্তি, কিন্তু গভীর বিষাদও।
কারণ সে জানে কখনো কখনো মানুষের যন্ত্রণা এত গভীর হয় যে মৃত্যুর পরও শান্তি পায় না। সোহাগী সেই যন্ত্রণার প্রতীক, একটি অপমানিত ভাঙা দুঃখী মেয়ের আত্মা। তার মুক্তির জন্য একজন সাহসী মানুষের প্রয়োজন ছিল। রূপক সেই দায়িত্ব পালন করেছে। 1 সপ্তাহ পর রূপক রাতে ঘুমাচ্ছিল, হাওরের দিকে বাতাস বইছিল। হঠাৎ জানালার বাইরে মৃদু শব্দ, জলে পা ফেলার শব্দ। রূপক হঠাৎ চোখ খুলল, মনে হলো কেউ যেন ফিসফিস করে বলছে, রূপক। কিন্তু এবার কণ্ঠে দুঃখ নেই, ভয় নেই, বরং শান্ত এবং কোমল। রূপক জানালার বাইরে তাকালো, চাঁদের নরম আলো এসে দেখতে পেল সোহাগী একবার হাসলো, তারপর বাতাসে মিলিয়ে গেল। রূপকের চোখে জল এসে গেল। যে আত্মা প্রতিশোধের আগুনে দগ্ধ হয়েছিল আজ সে শান্তির আলো হয়ে গেছে।